কাপালিক কালিকাচরণের যজ্ঞে সন্তুষ্ট হয়ে বাসুদেবপুর গ্রামের বুকে অমাবস্যার রাতে আগমন ঘটে দুই অতিলৌকিক ক্ষমতাশালী নারীর। তাদের দেখতে ভীষণ ভয়ানক। বাসুদেবপুর ও স্থানীয় আশেপাশের গ্রাম জুড়ে শত শত নিরীহ মানুষ মারা যেতে শুরু করে বীভৎসভাবে। কেউ বা কারা যেন ধারালো কোনো অস্ত্রের আঘাতে মানুষের ধর থেকে মুন্ড আলাদা করে দিয়ে তাদের হত্যা করতে থাকে। বাসুদেবপুর গ্রামের এক যুবক গদাধর এই সমস্যা থেকে পরিত্রাণ পাবার আশায় ছুটে যায় তারানাথ তান্ত্রিকের কাছে। তারানাথ তান্ত্রিক কি পারবেন এই সকল রহস্য ভেদ করে এই গুরুতর সমস্যার হাত থেকে বাসুদেবপুর গ্রামের নিরীহ মানুষদের পরিত্রাণ দিতে, নাকি তিনি সাহায্য নেবেন অন্য কারো? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের অতি অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে আমাদের আজকের নিবেদন। লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের কাহিনী গদাধরের বিপদ। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে অভিষেক, সাগ্নিক, পিয়ালি, মেঘনা, অধ্যায়, সায়র, দিব্যেন্দু, আকাশ ও অভিযান। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী তারানাথ তান্ত্রিক ও গদাধরের বিপদ। শুনতে থাকুন। সময়টা এখন সবেমাত্র শীতের শুরুর দিকে। শীতকাল হবার কারণে একটু তাড়াতাড়ি যেন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে চরাচর জুড়ে। পাতলা কুয়াশার মতন একটা মায়াবী চাদর নেমে এসেছে ঘোর কৃষ্ণবর্ণের ন্যায় ঊর্ধ্ব গগন হতে। বাসুদেবপুরের সীমান্তে যে এই বিশাল শুকনো মরা খালটি রয়েছে, সেখানকার এক তেঁতুল গাছের নিচে পদ্মাসনে টান টান হয়ে বসে আছে কোনো এক বলশালী চেহারার পুরুষ। আকাশে আজ এতটুকু চাঁদের দেখা নেই। ঘোর অমাবস্যার নিকষ কালো অন্ধকার রাহুর মতন গ্রাস করেছে যেন চতুর্দিক। চারিদিক একেবারে শুনশান নিস্তব্ধ। মনুষ্যলোকের কোনো চিহ্ন যেন এখানে এই স্থানে বিদ্যমান নয়। কোথা থেকে এতটুকু আলো কিংবা শব্দ ভেসে আসছে না। কালো বিশাল গালিচার মতন আকাশটায় কেবল ঝিকিমিকি করছে কয়েকটা বিক্ষিপ্ত নক্ষত্র। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল সেগুন, আম, জাম, কাঁঠাল গাছের দল যেন একটি ভীষণ ভয়ঙ্কর দানবের রূপ নিয়েছে। পদ্মাসনে বসে থাকা ব্যক্তিটি যে আসলে পুরুষ তা বোঝা যায়, কিন্তু গাঢ় অন্ধকারের কারণে তার চোখমুখ সহ মুখমণ্ডল পরিষ্কারভাবে বোঝা যায় না। কোনো মতে মুখমণ্ডল বোঝা না গেলেও সেই ব্যক্তির মাথায় যে লম্বা লম্বা কেশরাশি রয়েছে কিংবা তার গায়ে যে টকটকে লাল রঙের বস্ত্র আছে তা বিলক্ষণ বোঝা যায়। আর গলায় ও হাতে জড়ানো রয়েছে খুব সম্ভবত রুদ্রাক্ষের মালা। সেই পুরুষ মানুষটি এবার দুই চোখের পাতা খুলে তাকালো সামনের দিকে। তারপর বিভৎস অট্ট হাসি হেসে বলল, আজ আর আমাকে কেউ আটকাতে পারবে না। সাধনায় সফলতা অর্জন করবই আমি। জাগিয়ে তুলব দুই ভয়ানক মহাশক্তিকে, যা ছারখার করে দেবে বাসুদেবপুর সহ অন্যান্য স্থানীয় গ্রামগুলিকে। আজ এই মহা অমাবস্যা তিথিতে, এই নৈশকালে আমি কাপালিক কালিকাচরণ প্রকৃতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আজ যেভাবেই হোক, যে কোনো প্রকারেই হোক, তাদের আমি জাগিয়ে তুলব। তাদের জাগিয়ে তুলতে যদি আমার নিজের শরীরের শেষ রক্তবিন্দুটুকু অবধি দিতে হয়, তাহলে তা দিয়েও আমি আজ তাদের জাগরিত করব। এই অমাবস্যা তিথিতে জাগ্রত হবে তারা। তারপর এখানকার স্থানীয় মানুষেরা টের পাবে মৃত্যু ভয় আসলে কাকে বলে। এই কথা বলে সেই ব্যক্তি অর্থাৎ কাপালিক কালিকাচরণ এবার উঠে দাঁড়ালেন। তারপর একটি ফাঁকা মতন জায়গায় এসে একখানি শুকনো বেল গাছের ডাল নিয়ে মাটির বুকে অঙ্কন করলেন একটি বৃত্ত। সেই বৃত্তের মাঝখানে একটি ত্রিভুজ এবং বৃত্তের ঠিক বাইরে একটি চতুর্ভুজ এঁকে এরপর কাপালিক কালিকাচরণ এক এক করে যজ্ঞের সমস্ত কাঠ সুষ্ঠুভাবে সাজিয়ে নিলেন। তারপর চতুর্ভুজের চারটি কোণে রাখলেন চারটি নরকরটি।
নরকরটির মাথায় বেশ খানিকটা করে সিঁদুর লেপে দিলেন। একখানি রক্ত জবার মালা সেই যজ্ঞের চারিদিকে সাজিয়ে মধ্যেখানে বিল্লপত্র রাখল সে। এরপর সরু সরু শুকনো পাটকাঠিতে আগুন ধরিয়ে যজ্ঞের কাঠে অগ্নি প্রজ্বলন করল। যজ্ঞের ঠিক সামনে একটি লাল শালুর উপর অধিষ্ঠান করানো হলো বিশেষ দুটি মাটির মূর্তি। মূর্তি দুটি দেখতে ভারী অদ্ভুত। তাদের দেহ সম্পূর্ণ নগ্ন, আর সেই নগ্ন দেহ দেখে পরিষ্কার বোঝা যায় যে মাটি দ্বারা নির্মিত মূর্তি দুটি আসলে নারী মূর্তি। তাদের মাথার চুল এলোমেলো, বিষাক্ত সাপের মতন লকলকে লম্বা। তাদের মুখমণ্ডল বেশ বিকৃত, দুই চোখ বিস্ফারিত, লম্বা টিকালো নাক। মুখের দুপাশ হতে বেরিয়ে এসেছে দুখানি বড় বড় সাদাটে সদন্ত। হাতে ও পায়ে ধারালো নখ। কাপালিক কালিকাচরণ সেই দুটি মূর্তির গলায় রক্ত জবার মালা পরিয়ে দিয়ে বিড়বিড় করে কোনো একটা মন্ত্র পাঠ করে বলল, আসুন, আসুন, আসুন সহচরীগণ। আপনারা আমার সাধনায় প্রসন্ন হয়ে এই অন্ধকারে নিমজ্জিত আধার অমাবস্যার রাতে এই নির্জন বিস্তীর্ণ তৃণ অঞ্চলে নেমে আসুন। আমি কালিকাচরণ কাপালিক আপনাদের আহ্বান জানাচ্ছি। আপনারা দুইজন নেমে আসুন এই ধরাতলে। এই কথা বলে সেই কাপালিক আবার পুনরায় ফের নতুন উদ্যমে শুরু করলো মন্ত্রপাঠ ও যাগযজ্ঞের সমস্ত বিধি। যজ্ঞ চলাকালীন সে ওই দুই মূর্তির পূজা করলো সমানভাবে। কপালে সিঁদুরের তিলক পরিয়ে দিয়ে ওই দুই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করে তাদের পায়ে অর্পণ করলো নানাবিধ ফুল। ওই দুটি মূর্তির মধ্যখানে রাখা হলো মানুষের হার। সারা রাতব্যাপী পূজা অর্চনা, হোমযজ্ঞ, আরতি করার পর শেষ রাতের দিকে কাপালিক কালিকাচরণ তার নিজের দুই হাত দুই দিকে প্রসারিত করে ঊর্ধ্ব গগনের পানে মুখ তুলে গগন কাঁপানো শব্দে বিকট অট্ট হাসি হাসতে বলল, জাগো, জাগো, জাগো হে মহাশক্তির অধিকারিণী। তোমরা জাগো, তোমরা আবির্ভূত হও এই স্থানে। এ আমার বিনীত নিবেদন। কাপালিক এবার তার নিজের ঝোলার ভেতর থেকে বের করে আনলো একখানি ছোট্ট ধারালো চকচকে ছোরা জাতীয় অস্ত্র। সেই অস্ত্র দিয়ে সে নিজের ডান হস্তের বেশ খানিকটা অংশ কেটে দিল, আর তার সাথেই তরতাজা রক্তের উষ্ণ লাল নদী গড়িয়ে পড়ল হাত বেয়ে। বেশ কিছুটা রক্ত হাতের তালুতে সঞ্চয় করে কাপালিক তা যজ্ঞের আগুনে ঢেলে কিছু পরিমাণ রক্ত চালের সাথে ভালোভাবে মিশিয়ে সে ওই মাটির প্রতিমার দিকে ছিটিয়ে দিল ভালোভাবে। চারিদিকে মিশমিশে কালো অন্ধকার যেন ঘনীভূত হয়ে উঠছে একেবারে। সে অন্ধকারের পরিমাণ এতটাই বেশি যে মাত্র 10 হাত দূরে দাঁড়িয়ে থাকা কোনো এক বস্তুও দৃষ্টিগোচর হয় না সহজে। এক হিমেল হাওয়ার স্রোত ক্রমাগত যেন পাক খাচ্ছে সমগ্র ফাঁকা জায়গাটিকে ঘিরে। যত সময় যেতে লাগলো সেই বনবনে হাওয়ার স্রোত ততই যেন বাড়তে লাগলো। এই ইঙ্গিত দেখে কালিকাচরণের চোখ মুখ জুড়ে যেন বিদ্যুৎ খেলে গেল। সে হাসতে হাসতে মহা আনন্দের সাথে আবার উচ্চস্বরে বলল, পেরেছি, পেরেছি, আমি পেরেছি। তারা আমার পূজায় প্রসন্ন হয়েছে। আসছে, তারা আসছে এই মর্তভূমির বুকে। এবার আমার কার্য সিদ্ধি হবার পালা। সেই ঘূর্ণন বাতাসের স্রোত থেকে এবার দুইটি বিকট আকারের কালো নারী ছায়া মূর্তি নেমে এলো কাপালিকের সামনে। ধীরে ধীরে পরিস্ফুট হলো তাদের বাহ্যিক রূপ। এই দুই নারী মূর্তিকে দেখতে অতীব ভয়ঙ্কর। সাধারণ মানুষের তাদের সাথে একবার দেখলে সে নির্ঘাত মরণের কোলে ঢলে পড়বে, এতটাই ভয়ানক তাদের ঘোর কৃষ্ণকায় গায়ের রং। মাথার চুল যেন বিষধর লকলকে সাপের এক একটি তীব্র বিষ মিশানো ফনা। তাদের দুই চোখের মধ্যে যেন জ্বলছে সাক্ষাৎ আগুন। সেই আগুনের শিখা পুড়ে ছাড়খাড় করে দিতে পারে এই জগৎ সংসারের সকল কিছু। তাদের টকটকে লাল ঠোঁটের দুই প্রান্ত হতে বেরিয়ে এসেছে দুটি বৃহৎ আকারের বড় বড় সদন্ত। গলায় নরকরটির মালা,
হাতে ও পায়ে বড় বড় নখ উপস্থিত। নারী দেহ প্রায় উলঙ্গ। খুব স্বল্প পরিমাণ ব্যাঘ্র চামড়া জড়ানো রয়েছে কোমর ও বক্ষ দেশে, এবং সর্বোপরি সবচেয়ে ভয়ানক যে জিনিসটি সেটি হলো তাদের ডান হাতে ধরে থাকা দুটি বিশাল বিশাল ধারালো শানিত খড়গ। কাপালিক কালিকাচরণ সেই দুই অতিলৌকিক নারী মূর্তির দিকে তাকিয়ে নিজের দুই হাত জড়ো করে অত্যন্ত ভক্তির সাথে প্রণাম জানিয়ে বলল, সুস্বাগতম জানাই আপনাদের উভয়কেই। আমার আহ্বানে সাড়া দিয়ে এই পৃথিবীতে আসার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দুইজন মিলে বাসুদেবপুর সহ সমস্ত আশেপাশের তল্লাটে যত গ্রাম রয়েছে সেখান থেকে বিভিন্ন মানুষ ধরে হত্যা করুন, যেন যেন রক্তের তাজা স্রোত বয়ে যায় গোটা গ্রাম জুড়ে। ঠিক যতগুলি নরহত্যা আপনারা করতে পারবেন ততই ততই একটু একটু করে আমার শক্তি বৃদ্ধি পাবে। মাঝরাতে হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল ধনঞ্জয়ের। ঘুম ভাঙতেই আড়ষ্ঠভাবে সে কনুইয়ে ভর দিয়ে উঠে বসল বিছানার মধ্যে। তার ঠিক পাশেই শুয়ে রয়েছে তার স্ত্রী এবং পুত্র। রাত্রি এখন বেশ গভীর বলা চলে, কিন্তু আচমকা তার এমন ঘুম ভাঙার কারণটি সে বুঝে উঠতে পারল না। প্রথমে বিছানার পাশে থাকা পানপাত্রের ঢাকনাখানা নামিয়ে রেখে সে সম্পূর্ণ গ্লাসের জল পান করল। ঘরের এক কোণে জ্বলছে একটি ক্ষুদ্র লণ্ঠন। লণ্ঠনের স্বল্প মৃদু সোনালি আলো সামান্য পরিধি জুড়ে ছড়িয়ে পড়েছে, তবে এই বৃহৎ কক্ষের বিপুল অন্ধকার মোচনে সে পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে পড়েছে। ঘরের অভ্যন্তরে একবার ভালোভাবে চোখ বুলিয়ে ধনঞ্জয় শুয়ে পড়তেই যাচ্ছিল, ঠিক এমন সময় বন্ধ দরজার ওপার থেকে একটা অদ্ভুত খসখসে আওয়াজ তার কর্ণগোচর হলো। সে কান পেতে শোনার চেষ্টা করলো শব্দটা আসলে ঠিক কিসের। রাতের বেলায় গ্রাম্য পরিবেশ ও প্রকৃতি জুড়ে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। সে কারণেই সে শুনতে পাচ্ছে বাইরে থেকে উৎপন্ন এই সামান্য মৃদু শব্দ। বেশ খানিকটা সময় ধরে শোনার পর ধনঞ্জয় উপলব্ধি করল এই শব্দ শুনেই হঠাৎ করে তার ঘুম ভেঙেছে, কিন্তু শব্দটা আসলে ঠিক কিসের। ধারালো কোনো কিছুর মধ্যে যদি কিছু ঘষা হয় তাহলে এইরূপ ঘর্ষণজনিত আওয়াজের সৃষ্টি হয়। ধনঞ্জয়ের বুকটা কেমন কেমন যেন ছেঁত করে উঠল। এরপরই বন্ধ দরজার ওপার থেকে যেন ধাক্কা দিল। ধীরে ধীরে উঠে বসল ধনঞ্জয়। গায়ের চাদরখানা নামিয়ে রেখে সে বিছানা থেকে নেমে দরজার দিকে পা বাড়াতেই যাবে, এমন সময় সে শুনতে পেল তার স্ত্রীর গলার স্বর। কি হলো গো? এই এত রাতে হঠাৎ করে ঘুম থেকে উঠলে কেন? ধনঞ্জয় ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকাতেই দেখল তার বউ কমলিনীর ঘুম ভেঙে গেছে। সেও আতসোহা অবস্থায় উঠে বসেছে বিছানার মধ্যে। আরে আর বলো না গিন্নি, আমার মনে হচ্ছে দরজার বাইরে কেউ যেন দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যেই কেমন যেন ধাক্কা দিচ্ছে দরজার গায়ে। সেই শব্দটা শুনেই তো আমার ঘুম ভেঙে গেল। সেই জন্যেই আমি দরজাটা খুলে দেখতে যাচ্ছি যে বিষয়খানা আসলে ঠিক কি। এই এত রাতে আমাদের বাড়িতে আবার কে আসবে? আমি বলি কি, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। হয়তো ভুল শুনেছ তুমি। চুপটি করে এসে বিছানায় শুয়ে পড়ো তো দেখি। এত রাতে দরজা খোলার কোনো প্রয়োজন নেই। প্রশ্নটি করেই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর দিকে। না গো গিন্নি, আমার শোনার ভুল নয়, একেবারে স্পষ্ট শুনেছি আমি। সত্যিই কেউ দরজার ওপর যেন রীতিমতো গায়ের জোরে ধাক্কা দিচ্ছিল বেশ কয়েকবার। দরজা খুলে একটিবার দেখা উচিত যে বাইরে কে দাঁড়িয়ে রয়েছে। যদি কোনো মানুষের বিপদ আপদ হয়, সে যদি আমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করে, দরজা না খোলাটা বড় অন্যায়। তুমি বরং ছেলের কাছে শুয়ে থাকো, আমি এক্ষুনি দেখে ফিরে আসছি। এই কথা বলে ধনঞ্জয় এবার এগিয়ে গেল বন্ধ দরজার দিকে। কমলিনী কিছুতেই শান্ত হয়ে শুতে পারল না। তার মনটা কেমন যেন কুডাক ডেকে উঠল বারে বারে। সে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো স্বামীর ফিরে আসার জন্য।
বন্ধ দরজার আগল খুলে দরজার পাল্লা ধরে টান দিল ধনঞ্জয়। ক্যাঁচ ক্যাঁচ শব্দের ঘরের দরজাটা দুই দিকে ফাঁক হয়ে গেল ধীরে ধীরে। চারিদিক কেবলই ঘুটঘুটে অন্ধকার, কারণ আজ অমাবস্যা, তাই আকাশের চাঁদের দেখা নেই। বিন্দুমাত্র চাঁদনি আলো নেমে আসেনি এই ধরিত্রীর উপর। সর্বত্র জুড়ে বিরাজমান যেন পাতাল গর্ভ থেকে উঠে আসে এক ঘন কালো বিশ্রী অন্ধকার। একটা শীতল হাওয়ার স্রোত দৌড়ে এসে ধনঞ্জয়ের দিকে। গায়ের সমস্ত লোম কেমন যেন শিরশির করে ওঠে। এদিক ওদিক ভালো করে তাকিয়ে ধনঞ্জয় দেখে বাইরে কোথাও কেউ নেই। যতদূর চোখ যায় ততদূর একেবারে ফাঁকা শুনশান। সেবার ঘরের চৌকাঠ পেরিয়ে এসে দাঁড়ায় উঠোনে। সেখানে এসেও কাউকে নজরে পড়ে না। অগত্যা শেষমেশ সে ঘরে ফেরার সিদ্ধান্ত নেয়। এই ভেবে সে ঘরে ফেরার জন্য পা বাড়াতেই কে যেন সবে গিয়ে ঊর্ধ্বশ্বাসে পেছন থেকে দৌড়ে এসে ধারালো কোনো কিছু অস্ত্রের কোপ বসিয়ে দেয় ধনঞ্জয়ের গলা লক্ষ্য করে। আর সাথে সাথেই ধর থেকে আলাদা হয়ে যায় তাহার মস্তক। ফিনকি দিয়ে বেরিয়ে আসে তরতাজা রক্তের লাল নদী। বিষয়টা এতটাই আকস্মিকভাবে ঘটে যে মৃত্যুর পূর্বে এতটুকু চিৎকার করার পর্যন্ত সময় পায়নি সে। মুন্ডুবিহীন দেহখানি কাটা কলা গাছের ন্যায় মাটির মধ্যে লুটিয়ে পড়ে। স্বামীর ফিরে আসতে অনেক বিলম্ব হচ্ছে দেখে বিছানা থেকে উঠে কমলিনী বেরিয়ে আসে ঘরের বাইরে। হাতে ধরা টিমটিমে লণ্ঠনের স্বল্প মৃদু আলো এসে উঠোনের মধ্যে নেমে আসতেই দেখে বিভৎস মর্মান্তিক দৃশ্য। স্বামীর ছিন্ন মুন্ডুখানি দেখে তার হাত থেকে লণ্ঠনখানি মাটিতে পড়ে নিভে যায় আগুন। তার মুখ ঠেলে উঠে আসে এক মর্মভেদী বিকট আর্তচিৎকার। বাসুদেবপুরের নৈশ প্রকৃতির নিস্তব্ধতা একেবারে ভেঙে চুরে একাকার হয়ে যায় সদ্য স্বামীহারা এক নারীর বুক ফাটা কান্নায়। এখন শীতকাল, বেশ কনকনে ঠান্ডা পড়েছে। শীতের সকালের মিঠে আরামদায়ক রোদে বসে চা খাওয়ার মধ্যে একটা আলাদাই মজা আছে। আজ ছুটির দিন, তবে ছুটির দিন খুব একটা ভালোভাবে কাটাতে পারি না আমি ঘরে বসে থেকে, কারণ অবসর সময় সঠিকভাবে কাটানোর একটিমাত্র উপায় আমাদের জানা আছে, আর তা হলো মটলেনের তারানাথ তান্ত্রিকের গৃহে যাওয়া। প্রতিবার ঠাকুরমশাই আমাদের নানানভাবে নতুন নতুন ভিন্ন ভিন্ন স্বাদের লোমহর্ষক শিহরণ জাগানো সব লৌকিক অতিলৌকিক ঘটনার কথা বলেন গল্পের আকারে, এবং তিনি এটাও দাবি করেন যে সেই সমস্ত ঘটনার মধ্যে এতটুকু অংশ নাকি তিনি বানিয়ে কিংবা মিথ্যে বলেননি। সেই সবই তার অতীত জীবনের সাথে ঘটেছিল, তবে এক একটি ঘটনার বর্ণনায় এতটাই অতিলৌকিক সত্তা মিশে থাকে যে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তাকে বিশ্বাসযোগ্য বলাটাই বড় কঠিন হয়ে পড়ে। কিশোরী ঠিক সে কারণে কোনো কোনো ঘটনা একেবারেই বিশ্বাস করতে চায় না মোটে। সে সেই সব কাহিনীকে আষাঢ়ে গল্প বলে উড়িয়ে দেয়, কিন্তু আমি জানি মানুষটার মধ্যে ভীষণ রকমের এক ক্ষমতা রয়েছে যা আমাদের কিংবা আমাদের মতন আর পাঁচজন সাধারণ মানুষের একেবারেই নেই। আমি অপেক্ষা করছিলাম কিশোরীর জন্যই। বেশ অনেক সময় অতিবাহিত হওয়ার পর কিশোরী এসে উপস্থিত হলো আমার বাড়িতে। তাকে দেখে ভীষণ রকমের খুশি হয়ে পড়লাম আমি। তার হাতের দিকে নজর দিতেই দেখলাম কিশোরীর দুই হাতে ধরা আছে দুইখানা মাটির হাড়ি। আমি তার দিকে উৎসাহী দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কি হে ভাই কিশোরী, এগুলোতে কি রয়েছে? আমি দেখলাম আমার এই প্রশ্ন শোনা মাত্রই তার ঠোঁটের কোণে গোফের ফাঁকে একটা সরু হাসির রেখা খেলে গেল। সে হাসতে হাসতে বলল, হুম বাবা, আছে আছে এমন জিনিস যা তোমার অতীব প্রিয়। শুধুমাত্র তোমারই কেন, তোমার আমার সর্বোপরি সকল বাঙালি জাতির খুব প্রিয়। আহা ভাইয়া, এত ভনিতা না করে সোজাসুজি বলোই না, কি এনেছো দুই হাড়ি করে? বেশ কৌতূহলী হয়ে পড়েছো দেখছি হাড়ির ভিতরে কি আছে তা জানার জন্য। আরে ভাই, আসার সময় রাস্তার ধারের এক মিষ্টির দোকানে দেখলাম গরম গরম খেজুরের গুড়ের রসগোল্লা তৈরি করছে। কি ভাই, এমন শীতের আমেজে বেশ বড় বড় গরম গরম খেজুর গুড়ের রসগোল্লা সাক্ষাৎ অমৃত তুল্য না? সেই জন্যই তো তোমার জন্য এক হাড়ি আর ঠাকুরমশাই এবং চারিদের জন্য এক হাড়ি নিয়ে এলাম।
খেজুর গুড় বা নলেন গুড়ের রসগোল্লা সত্যি আমার খুব প্রিয়। কিশোরীর দিকে তাকিয়ে আমি বললাম, এসো এসো ভাই, তুমি ভেতরে এসো, আগে একটু বসো দেখি। এমন শীতের দিনে একটু গরম গরম রসগোল্লা খাই আমরা দুই বন্ধু মিলে, কি বলো? কিশোরী এবার একখানা রসগোল্লার হাড়ি আমার হাতে তুলে দিয়ে পা ঝুলিয়ে বসলো বিছানার উপর। আমি হাড়ি থেকে কাগজের ঢাকনা খুলে একটি পাত্রের মধ্যে বেশ অনেকগুলি রসগোল্লা বের করে এক ঘটি জল নিয়ে কিশোরীর দিকে এগিয়ে এলাম। তারপর রসগোল্লা খাওয়া শুরু করলাম আমরা। কিশোরী বলল, চলো চলো ভাই, এমনিতেই বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছে, অযথার বিলম্ব করে বিন্দুমাত্র কাজ নেই। আমরা বরং বেরিয়েই পড়ি ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। তবে হ্যাঁ, যাবার পথে মনে করে 5 মাথার মোড় থেকে তার জন্য একটা পাসিংসের প্যাকেট কিনতেই হবে। তুমি তো জানো, সেই সিগারেট ব্যতীত তিনি কিছুতেই গল্প বলে উঠতে পারবেন না। তার গল্পের আসর নাকি একেবারেই জমজমাট হয়ে ওঠে না। তা আবার জানি না ভাই, বিলক্ষণ জানি। চলো এবার বরং দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, চলো মঠ লেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আমরা। কিছুটা সময়ের মধ্যেই আমি আর কিশোরী বেরিয়ে এলাম বাইরে। আজ আর সঙ্গে করে ছাতা নিয়ে বের হইনি আমরা। এমন রৌদ্র ঝলমলে শীতের দিনে আশা করি বৃষ্টি হবে না, তাই পরমেশ্বরের উপর ভরসা রেখেই ছাতা ছাড়া পথে নেমেছি। আমাদের ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার সাথে বৃষ্টির যেন এক অদ্ভুত যোগসূত্র রয়েছে। আমরা যতবার তার গৃহে গেছি তার বেশিরভাগ সময় মুষলধারে জমজম করে বর্ষণ হয়েছে। আমি লক্ষ্য করে এটাও দেখেছি যে রোদে ভরা দুপুরে মটলেনের রাস্তায় পা বাড়াতেই কোথা থেকে যেন একদল মেঘ এসে ভিজিয়ে দিয়ে চলে গেছে সব কিছু। আসলে বোধ করি বৃষ্টি বাদলার ঠান্ডা দিনে হারহিম করা ভূতের গল্পে বেশ জমে ওঠে তা। তাই সেই কারণেই উপযুক্ত পরিবেশ নির্মাণের খাতিরেই হয়তো ঈশ্বর বুঝি এমনটা করে থাকেন। হাঁটতে হাঁটতে 5 মাথার মোড়ের কাছে এসে থমকে দাঁড়ালাম আমরা। কিশোরী এগিয়ে গেল ছোট্ট গুমটি মতো দোকানটির দিকে, ঠাকুরমশাইয়ের জন্য পাসিংশো সিগারেটের প্যাকেট কিনে আনতে। আমি রাস্তায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যেই কিশোরী সিগারেটের প্যাকেট কিনে ফিরে এলে আমরা পুনরায় ফের হাঁটা লাগালাম মঠ লেনের দিকে। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, গৃহে আছেন নাকি? দয়া করে একটিবার দরজাখানা খুলুন। আমি কিশোরী, আমরা এসেছি। কিশোরীর এমন উচ্চ কণ্ঠের হাঁক ডাকে ঠাকুরমশাইয়ের কন্যা চারি এসে প্রতিবারের ন্যায় এবারেও সদরের বন্ধ দরজাটা খুলে দিল। দরজার আগল খোলা মাত্রই আমরা দেখলাম ছোট্ট বাচ্চা ফুটফুটে মেয়েটা দাঁড়িয়ে আছে আমাদের সামনে। সে আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আসুন আসুন কাকাবাবু, বাড়ির ভিতরে ঢুকে আসুন। বাবা মশাই সেই সকাল থেকেই বোধহয় আপনাদের আসার কথা ভেবে অপেক্ষা করছেন অধীর আগ্রহে। আসুন, আপনারা ভেতরে ঢুকে আসুন দেখি। চারির এই কথা শুনে আমি আর কিশোরী এবার বাড়ির ভেতরে ঢুকে এলাম। আর ভেতরে ঢুকে আসার সাথে সাথেই মেয়েটা আবার পুনরায় দরজাটা বন্ধ করে দিল। আমি আর কিশোরী উঠে এলাম ভিতরে। কিশোরী চারির হাতে মিষ্টির হাঁড়িখানা তুলে দিয়ে বলল, এই নাও চারিমা, এই সামান্য মিষ্টির হাঁড়িটা নাও তো। এগুলো আমরা এনেছি তোমাদের জন্য, তোমরা খেলে আমাদের ভীষণ ভালো লাগবে। এসবের আবার কি প্রয়োজন ছিল কাকাবাবু? বাবা মশাই জানতে পারলে কিন্তু ভীষণ রাগ করবেন। না না চারিমা, তোমার এতটুকু ভয় নেই। তোমার বাবা মশাই সামান্যতম রাগ করবেন না। তুমি এই মিষ্টির হাঁড়ি নিয়ে নির্ভয়ে ভেতরে যাও। আপনারা তবে এখানেই বসুন কাকাবাবু, আমি আপনাদের জন্য একটু জল মিষ্টি আর চা নিয়ে আসি। এই কথা বলে চারি চলে গেল রান্নাঘরের দিকে। আমি আর কিশোরী একে অপরের মুখোমুখি হয়ে বসে রইলাম। নিজেদের মধ্যে টুকিটাকি গল্পগুজব করতে লাগলাম আমরা। ঘরের ভেতর থেকে এবার বেরিয়ে এলেন তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিক। তিনি আমাদের সামনে এসে বেশ গম্ভীর গলায় খানিকটা হেসে বললেন, এসেছো? বাহ বাহ, তোমাদের জন্যই সে কোন সকাল থেকে বসে বসে আমি অপেক্ষা করছিলাম। আমি ঠিক জানতাম যে তোমরা আজ আসবেই আসবে। এই সমস্ত কথা বলতে বলতে ঠাকুরমশাই এবার এসে বসলেন আমাদের সামনে তক্তপোষের উপর। আমি কিশোরীর দিকে তাকিয়ে চোখের ইশারা করলাম। সে আমার ইশারা বুঝতে সক্ষম হলো। কোমরে ধুতির সাথে গুজে রাখা পাসিংশো সিগারেটের প্যাকেটখানা বের করে
সে বাড়িয়ে দিল ঠাকুর মশাইয়ের দিকে। আমরা বেশ ভালোভাবেই জানি যে এই সিগারেট তার খুবই প্রিয়। তিনি বেশ পছন্দ করেন এই সিগারেট খানা, কিন্তু আমরা তার জন্য এই সিগারেট কিনে আনি বলে তিনি কিঞ্চিত আপত্তিও করেন, তবে আজ আর কোনো রকমের আপত্তি করলেন না। তিনি কিশোরীর হাত থেকে সিগারেটের প্যাকেটখানা নিয়ে একখানি সিগারেট বের করে তা চেপে ধরলেন ঠোঁটের ডগায়। তারপর ফস শব্দে একটি দেশলাই কাঠি জ্বালিয়ে সিগারেটে আগুন ধরালেন। জ্বলন্ত সিগারেটের ছাই সামান্য আঙুলের ঝিঙ্কানিতে তিনি ঝেড়ে ফেললেন ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের আধ ভাঙা মালায়। নুপুরের রুনু ঝুনু শব্দে পিছন ফিরে তাকাতেই আমরা দেখলাম ঠাকুর মশাইয়ের কন্যা চারি এগিয়ে আসছে আমাদের জন্য চায়ের পেয়ালা নিয়ে। আমাদের সামনে এসে রেখে গেল বেশ অনেকগুলি মিষ্টি, 1 ঘটি ঠান্ডা জল আর 3 পেয়ালা চা। 1 পেয়ালা চা আমি বাড়িয়ে দিলাম ঠাকুর মশাইয়ের দিকে, একটা দিলাম কিশোরীকে এবং অপর একটা নিলাম আমি নিজে। চায়ের পেয়ালায় সামান্য ফুঁ দিয়ে এবার চুমুক বসালাম আমি। ঠাকুরমশাই অবশিষ্ট সিগারেটের ফিল্টারটুকু ছাইদানির মধ্যে ফেলে দিয়ে তিনিও চা খেতে শুরু করলেন। ঠাকুরমশাই, এবার তাহলে আপনি আমাদের একটা গল্প বলে শোনান দেখি। আপনার কাছে এসে গল্প না শুনে ফিরে গেলে ভীষণ রকমের খারাপ দেখায়। তা আপনার বলা ওই সমস্ত গা ছমছমে ভীষণ ভয়ের গল্পগুলো আমাদের বরাবর খুব পছন্দ। কিশোরীটা চিরকালই বরাবরই বড় অধৈর্য প্রকৃতির মানুষ। ঈশ্বর বুঝি তার শরীরে এতটুকু ধৈর্য শক্তি দেয়নি। তার উপর সে আবার যখন তখন দুমদাম যা খুশি কথা বলে ফেলে। কিশোরীর কথা শুনে আমার ভীষণ রকমের ভয় হলো। পরিস্থিতি দ্রুত সামাল দেবার জন্য আমি বললাম, ভাই তুমি একটু চুপ করো দেখি। ঠাকুরমশাই, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আমার কথাগুলো যেন ঠাকুরমশাইয়ের কর্ণেন্দ্রিয়ে প্রবেশই করল না। তিনি বাজখাই সুরে কিশোরীর দিকে তাকিয়ে বললেন, এই হচ্ছে তোমার বড় দোষ, বুঝলে কিশোরী। তুমি আমার বলা গল্প শুনতেও ছাড়বে না, আবার গল্প শোনার পর সেগুলিকে বানিয়ে বানিয়ে বলা কাহিনীও বলবে। তোমাদের আর কতবার বলবো যে আজ অবধি আমি যে সমস্ত ঘটনার কথা বলেছি সেগুলির একটাও কোনো মিথ্যা কাহিনী নয়। সে সবই হলো আমার অতীত জীবনে বাস্তবে ঘটা এক একটি সত্য ঘটনা। এখনো অবধি যার সাক্ষী হয়ে রয়েছি আমি এবং সেই সমস্ত পরিবারের মানুষেরা। ওই যে কথায় বলে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, সেই হয়েছে তোমাদের দশা। সেইসব ভয়ানক ঘটনার কথা শুনে তোমরা মজা পেলেও তখন তাদের অবস্থা যে ঠিক কিরকম হয়েছিল তা আমি নিজে চোখে দেখেছি। তোমায় যদি আমার বলা কাহিনী নিয়ে এতই সংশয় সন্দেহ থাকে তাহলে সেই কাহিনী না শুনলেই পারো। আমি এবার ঠাকুরমশাইয়ের দিকে 2 হাত জোর করে কাতর কণ্ঠে বললাম, আপনি কিশোরী কথা কিছু মনে করবেন না ঠাকুরমশাই। সেও আপনার বলা সকল ঘটনার কথা বিশ্বাস করে। নিহাতি আপনাকে একটু আধটু রাগিয়ে তোলার জন্য রসিকতা করে এইসব কথা বলে। আমরা যদি আপনার বলা এই সকল কাহিনী বিন্দুমাত্র বিশ্বাস না করতাম তাহলে কি আর এমন নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে আপনার কাছে ছুটে আসতাম? আমার কথায় ঠাকুরমশাই এবার যেন কিছুটা শান্ত হলেন। কিশোরী আরো কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই আমি তার হাত ধরে চাপ দিলাম। এতে চুপ হলো সে। ঠাকুরমশাই এবার কোমল দৃষ্টিতে তাকিয়ে বললেন, আচ্ছা বেশ, আমি তোমাদের একখানি বেশ ভয়ের গল্প বলে শোনাচ্ছি। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি তা বছর খানেক আগে ঘটেছিল আমার সাথে। তোমরা তো বরাবরই জানো আমি বরাবরই বড় ভবঘুরে প্রকৃতির মানুষ। অতীতে আমি একটানা কোনোদিনই এক জায়গায় স্থির হয়ে থাকতে পারতাম না, তাই বারে বারে বিভিন্ন অজানা অচেনা জায়গায় ঘুরে বেরিয়েছি কেবলমাত্র ঈশ্বরের উপর ভরসা রেখে। একটানা পায়ে হেঁটেছি না জানি কতদিন, কত রাত মন্দিরের চাতালে কিংবা মাটির উপরে গজিয়ে ওঠা নরম কচি ঘাসের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি তার হিসেব নেই। যদিও আভিজাত্য বড়লোক পরিবারের বিশাল দামি নরম বিছানার শয্যা থেকে আমার বরাবরই ওই পরিত্যক্ত ভাঙা মন্দিরের চাতাল, গাছতলা কিংবা নরম কচি ঘাসের ওপর শুতেই বেশি ভালো লাগত।
এইসবের মধ্যে শোয়ার একটা আলাদাই সুখ আছে। সেই সুখ তোমাদের মতো সংসারী মানুষেরা মোটেও উপলব্ধি করতে পারবে না। আমার গুরুদেব বলেছিলেন, সর্বত্যাগী সন্ন্যাসী হওয়া আমার এই জীবনে হবে না, তাই সংসারে থেকেই আমার সাধনা জীবন সম্পন্ন করতে হবে। আমি আমার গুরুদেবের কথা চিরকাল মেনে চলেছি। সাধনা করার পাশাপাশি আমি সংসারে কখনো কারো সন্তান হিসেবে, কখনো বা কারো স্বামী হিসেবে, কখনো বা চারি বাবা হিসেবে নিজ কর্তব্য পালন করে গেছি। সময়টা ছিল এমনই এক শীতকালে, আমার এখনো বেশ মনে আছে। চোখের সামনে যেন এখনো ভেসে ওঠে সেই দৃশ্যপট। সেদিন দুপুরে আমি মাঝ উঠোনে বসে একটি রক্ষা কবচ তৈরি করছি। ঠিক এমন সময় হঠাৎ করেই আমার নজর গেল সদরের দিকে। দেখলাম খোলা দরজা থেকে ভিতরের দিকে উঁকি মারছে এক মধ্যবয়সী তরুণ যুবক। তার চোখে মুখে যেন কৌতূহলের বন্যা বয়ে যাচ্ছে। তার দিকে তাকিয়ে এবার বেশ উচ্চ কণ্ঠেই জিজ্ঞাসা করলাম, এই কে তুমি? কাউকে কি খুঁজছো নাকি? সেই যুবক এবার যেন বেশ খানিকটা ইতস্তত করে উঠল। আমি এগিয়ে গেলাম সেই সদরের দিকে। সেই যুবক এবার দুই হাত জড়ো করে বলল, আগে এটা কি তারানাথ চক্রবর্তী মহাশয়ের বাড়ি? আসলে আমি এখানে একেবারেই নতুন, এর আগে কোনোদিন এখানে আসিনি, সেই কারণেই বুঝে উঠতে পারছি না। আমি সেই যুবককে খুব ভালোভাবে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলাম। যুবককে দেখে বেশ সম্ভ্রান্ত পরিবারের সন্তান বলেই মনে হলো। তার গায়ের বর্ণ বেশ পরিষ্কার, মাথার চুল ঘাড় বেয়ে নেমে এসছে বক্ষদেশ পর্যন্ত। ভুরুর মধ্যিখানে একটি শ্বেত চন্দনের তিলক আঁকা, মুখমণ্ডলে হালকা গোঁফদারির আস্তরণ আর নরম গোলাপি ঠোঁট। যুবকের পরনে রয়েছে একখানি দামি পাঞ্জাবি এবং শ্বেত শুভ্র ধুতি। তার গলায় নানাবিধ রত্নের মালা। এবার আমি তার প্রশ্নের উত্তরে বললাম, হ্যাঁ বাবা, তুমি একবারে সঠিক স্থানে এসেই পৌঁছেছ। এটাই হলো তারানাথ চক্রবর্তী গৃহ। আর আমি হলাম তারানাথ চক্রবর্তী। আমার মুখ থেকে আমার পরিচয় জানার পর সেই যুবক এবার নত হয়ে আমার পায়ের ধুলো নিয়ে মাথায় দিল। আমি তাকে আশীর্বাদ করলাম। সে আমার দিকে তাকিয়ে নিজের পরিচয় দিল। নমস্কার ঠাকুর মশাই, আমার নাম গদাধর ভট্টাচার্য। আমি সেই বহু দূরের গ্রাম বাসুদেবপুর থেকে আসছি। ঠাকুর মশাই, আমাদের গ্রাম এক অজানা বিপদে ঘটেছে। সেই বিপদের কোনো কারণ আমরা কোনো গ্রামবাসী আঁচ করতে পারছি না। গ্রামের মধ্যে রাতের বেলায় যেভাবে নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে, তাতে এভাবে চলতে থাকলে হয়তো আর মাত্র কয়েকটা দিনের মধ্যেই সমস্ত গ্রাম একেবারে উজাড় হয়ে যাবে। আমাদের গ্রামের বাতাসে যেন মিশে গেছে কান্নার শব্দ। কান পাতলেই বুক যেন কেঁপে ওঠে। চারিদিক থেকে কেবলই আসে স্বজনহারা মানুষের বুক ফাটা হাহাকার আর ক্রন্দন ধ্বনি। ঠাকুরমশাই, বহু কষ্টে আপনার এই ঠিকানাখানা জোগাড় করে আপনার কাছে এসেছি। এক মুহূর্ত কাল বিলম্ব না করে আমি ছুটে এসেছি আপনার এই নিকটে। আপনাকে কিছু একটা করতেই হবে ঠাকুরমশাই। আমাদের এই মহা সংকটের হাত থেকে উদ্ধার করুন আপনি। আমি জানি আপনার অনেক ক্ষমতা রয়েছে। এর আগেও আপনি বিভিন্ন গ্রামকে কঠিন কঠিন অজানা অযাচিত বিপদ থেকে গ্রামবাসীদের উদ্ধার করেছেন। আপনি তবে আমাদের বেলায় তার অন্যথা করবেন না। আপনাকে সাহায্য করতেই হবে ঠাকুরমশাই, আমাদের সাহায্য করতেই হবে। এই সমস্ত কথা বলে গদাধর এবার অত্যাধিক পরিমাণে উত্তেজিত হয়ে পড়ল। তার স্নায়বিক চাপ বৃদ্ধি পেল স্বাভাবিকের তুলনায় বেশ অনেক গুণ বেশি। সে জ্ঞান হারিয়ে প্রায় মাটির মধ্যে লুটিয়ে পড়তেই যাচ্ছিল। আমি দৌড়ে তাকে ধরে নিলাম। তারপরে ঘরের দাওয়া এনে শুইয়ে দিয়ে চোখের মধ্যে ঠান্ডা জলে ছিটে দিতেই জ্ঞান ফিরে এলো। আমি তার দিকে এক গ্লাস জল বাড়িয়ে দিয়ে বললাম, নাও গদাধর বাবা, তুমি এই জলটুকু আগে খেয়ে নাও, এতে খানিকটা স্বস্তি বোধ করবে। এত উত্তেজিত কেউ কখনো হয়ে পড়ে?
আমার হাত থেকে এবার জলপূর্ণ গ্লাসটি গদাধর নিয়ে প্রায় সবটুকু জল সে এক নিঃশ্বাসে ঢক ঢক করে খেয়ে ফেললো। তারপর আমার দিকে তাকিয়ে অদ্ভুত দৃষ্টিতে থমথমে গলায় বলল, আপনি জানেন না ঠাকুর মশাই, আপনি জানেন না আমাদের গ্রাম বাসুদেবপুরে ঠিক কি ভয়ানক বিপদের মুখোমুখি হয়েছে। আপনি যখন তা জানবেন তখন স্বাভাবিকভাবে আপনিও যথেষ্ট উত্তেজিত হয়ে পড়বেন। এই কথা বলে এবার ধীরে ধীরে কনুইয়ের ভর দিয়ে উঠে বসলো গদাধর। আমি তার দিকে তাকিয়ে একবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা বেশ, বলো তোমাদের গ্রামে ঠিক কি বিপদ ঘনিয়ে এসছে, তা আগা গোড়া খোলসা করে বলো দেখি। আমার এই প্রশ্ন শুনে দেখলাম সেই যুবকের চোখ মুখ জুড়ে যেন ভয়ের একটা স্রোত বয়ে গেল। বন্যায় ভেসে যাওয়া মানুষ যেমন আঁকড়ে ধরতে চায় সামান্য কিছু, সেও যেন তেমন ভাবে আমার দুই হাত জড়িয়ে ধরে পড়ল। তার আগে আপনি বলুন ঠাকুর মশাই যে আমাদের এই গ্রামের বিপদের কথা শোনার পর আপনি আমার সাহায্য করবেন। আপনি আমাদের একমাত্র শেষ ভরসায় ঠাকুর মশাই, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি দয়া করে আমায় হতাশা করবেন না। আমি তোমায় কথা দিচ্ছি গদাধর, তোমার কোনো চিন্তা নেই। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের গ্রামের নিরীহ মানুষদের বিপদের হাত থেকে উদ্ধার করতে। আর এই বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে পরিত্রাণ দেওয়াই যে আমার মূল কাজ, আমার প্রধান কর্তব্য। কোনো কিছু গোপন না করে সমস্ত ঘটনাটা একবারে খুব ভালোভাবে বিশ্লেষণ করো দেখি। আজ থেকে বেশ কয়েকদিন আগের কথা। অমাবস্যার রাতে আমাদের গ্রামে একটা অদ্ভুত নরহত্যা হয়। নরহত্যা না বলে অবশ্য বিষয়টাকে নরবলি বলাই ভালো। আমাদের গ্রামের এক যুবক নাম ধনঞ্জয়, সে মারা যায় অদ্ভুতভাবে। তার বউয়ের মুখ থেকে যা শোনা যায় তা হলো খানিকটা এইরকম। সেই অমাবস্যার গভীর রাতে ধনঞ্জয় নাকি হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। সে দরজার অপর একটা প্রান্ত থেকে অদ্ভুত একটা ধাক্কা মারার শব্দ শুনতে পায় সে, এবং তার বউয়ের কোনো কথা না শুনে, আপত্তি না শুনে, বিন্দুমাত্র কর্ণপাত না করেই সে দরজা খুলে বেরিয়ে আসে। অনেকক্ষণ পরেও স্বামী ঘরে ফিরছে না দেখে ধনঞ্জয়ের বউ বাইরে বেরিয়ে এসে দেখে মাছ উঠোনে পড়ে আছে তার স্বামীর নিষ্প্রাণ নিথর মরদেহ। সমস্ত উঠোন জুড়ে ততক্ষণে তরতাজা রক্তের নদীর স্রোত বয়ে চলেছে। কারণ ধনঞ্জয়ের মৃত্যুদেহ, কারণ ধনঞ্জয়ের মৃতদেহটা ছিল ভারী অদ্ভুত প্রকৃতির। নির্মম ভাবে তার ধর থেকে ধারালো কোনো কিছু দিয়ে অস্ত্রের আঘাতে কেউ যেন তার মুন্ডুখানা আলাদা করে দিয়েছিল একেবারে। ধর থেকে আলাদা হওয়া ছিন্ন মুন্ডুখানা ছিটকে এসে পড়েছিল দেহ থেকে বেশ কিছুটা তফাতে। সেই ছিল এই বিভৎস ঘটনার সূত্রপাত। তারপর থেকে বেশ কয়েকটি নরবলি হয়েছে ঠিক একইভাবে। আমাদের গ্রাম বাসুদেবপুরে রাতের অন্ধকার নামলেই মানুষ বুকে এখনো রীতিমতো কেঁপে ওঠে। অজানা এক ভয়ে শিরশির করে ওঠে প্রত্যেকের গা। সন্ধ্যার আধার ঘনিয়ে আসার সাথে সাথেই গ্রামের সকল পথঘাট সব পুরোপুরি ফাঁকা হয়ে যায় ঠাকুরমশাই। কোনো মানুষ বাইরে থাকার সাহস পর্যন্ত পায় না। বাজারের সকল দোকান সবকিছু তালা বন্ধ থাকে সকালের আলো ফোটার আগ পর্যন্ত। ইতিমধ্যে আমাদের গ্রামে প্রায় 10-12 জন মানুষের প্রাণ হারিয়েছে। কেউ বা কারা বিভৎসভাবে তাদের দেহ থেকে মাথা আলাদা করে হত্যা করেছে। আপনি এই প্রাণঘাতী বিপদ থেকে আমাদের রক্ষা করুন ঠাকুরমশাই, এই বিপদ থেকে আমাদের উদ্ধার করুন, আপনি দয়া করুন। একটা না এত দূর অবধি গল্প বলার পর ঠাকুরমশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য একটু থামলেন। সামান্য অল্প কিছুটা সময় চুপ থেকে কিশোরী ঠাকুরমশাইয়ের পানে তাকিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুরমশাই, গদাধরদের গ্রামে অর্থাৎ বাসুদেবপুরে যে সমস্ত ঘটনা ঘটছিল, অর্থাৎ মানুষগুলোকে ওইভাবে ধারালো অস্ত্রের আঘাতে দেহ থেকে মুন্ড পৃথক করে হত্যা করার ঘটনা, তা তো কোনো মানুষের কাজও হতে পারে। এইসব ঘটনার সাথে যে কোনো অতিলৌকিক জিনিসের সম্পর্ক রয়েছে তার নিশ্চয়তা কোথায়? না হে কিশোরী, কোনো এক কিংবা একাধিক মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। এটি গ্রামের মধ্যে এত হত্যা করা ছাড়াও গ্রামের নিরীহ মানুষদের হত্যা করে কার কি বা লাভ হতে পারে? তাই গদাধরের সহ বাসুদেবপুর অধিকাংশ মানুষই জানতো যে তাদের গ্রামে কোনো ভয়ানক অতিলৌকিক শক্তির আগমন ঘটেছে,
যে এই সমস্ত হত্যাগুলি করছে। গদাধরের মুখ থেকে এই সমস্ত কথা শোনার পর এবার আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা গদাধর, তুমি তো তোমাদের গ্রামে কোনো মানুষের মুখে কি খুব অদ্ভুত কিছু কথা শুনেছ? মানে তোমাদের গ্রামের মানুষ কি কোনো অতিলৌকিক সত্তার উপস্থিতি কখনো টের পেয়েছে? আমার এই প্রশ্ন শুনে গদাধর এবার কিছুটা সময় ভাবনা চিন্তা করে উত্তরে বলল, রাতের অন্ধকার ঘনীভূত হলেই আমাদের গ্রামে দুজন বিভৎস ভয়াল দর্শন নারী মূর্তি ঘুরে বেড়াচ্ছে। যে সমস্ত মানুষ তাদের দেখছে তার ভীষণ রকমের ভয় পাচ্ছে। কেউ কেউ তো আবার সেই স্থানে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ছে ঠাকুরমশাই। মাটির মধ্যে তাদের সেই ভয়ানক রূপ ভাষায় ফলে বোঝানো যাবে না, বড়ই কঠিন ঠাকুরমশাই। তবু আমি চেষ্টা করছি সেই অদ্ভুত ভয়ানক দেখতে নারী দুটির বাহ্যিক রূপের বর্ণনা করতে। রাতের অন্ধকারে যেটুকু তাদের দেখা গেছে তাতে নাকি তাদের মাথা ভরা লম্বা লম্বা চুল, তারা সবসময় সর্বদা ওই এলোকিসু অবস্থায় থাকে। তাদের দুই চোখ যেন আসলে জ্বলন্ত আগুনের কুণ্ড, লম্বা টিকালো বড় নখ, ঠোঁটের দুই পাশ থেকে বেরিয়ে আসছে বড় বড় দাঁত, হাতে ও পায়ের আঙুলের অগ্রভাগে উপস্থিত বড় বড় ধারালো নখ। আর তাদের গায়ের রং কুচকুচে কালো ঠাকুরমশাই। তাদের শরীরে প্রায় উলঙ্গ, কেবলমাত্র কোমরে ও স্তনযুগলে স্বল্প পরিমাণ কিছুটা ব্যাঘ্র চামড়া জড়ানো। আর সেই নারীর ডান হস্তে ধরা থাকে একটা বড় খড়গ। সেই খড়গ দিয়ে তারা একের পর এক মানুষের ধর থেকে মুন্ড আলাদা করে দিয়ে তাদের মেরে ফেলছে। কিন্তু আমরা কেউই জানি না ওই দুজন নারী আসলে কারা, কোথা থেকে এলো তারা, আমাদের গ্রামের মানুষদের কেনই তারা কিসের শত্রুতায় মারছে, যার কারণে তারা এইভাবে নির্বিচারে নির্মমভাবে হত্যা হচ্ছে আমাদের এই গ্রামের মানুষেরা। সকল প্রশ্নের উত্তর জোগাড় করে আপনাকে যাবতীয় রহস্য ভেদ করতে হবে ঠাকুরমশাই। আর সর্বোপরি ওই দুজন নারীর হাত থেকে আমাদের গ্রামকে রক্ষা করতে হবে চিরতরের জন্য। বুঝলে হে গদাধর, তোমার কথা শুনে মনে হচ্ছে যে তোমাদের গ্রামে কোনো গুরুতর সমস্যা হয়েছে। আমি একটিবার কয়েকদিনের জন্য যাব তোমাদের গ্রামে। তোমাদের গ্রামে না গেলে আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না আসল সমস্যাটা ঠিক কোথায়। আর সমস্যা বুঝতে না পারলে কিছুতেই তার সমাধান করতে পারবো না আমি। তোমার কথা শুনে আমি এটুকু বেশ বুঝতে পারছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান আমায় করতেই হবে, না হলে তোমাদের গ্রামে ওই দুইজন অতিলৌকিক নারী মূর্তি একাধিক মানুষকে হত্যা করবে। আপনি যাবেন ঠাকুরমশাই, যাবেন আমাদের গ্রাম বাসুদেবপুরে? এই যে বড় সৌভাগ্যের কথা। তবে আর দেরি করবে না ঠাকুরমশাই, এখান থেকে আমাদের গ্রামের দূরত্ব নেহাতি কিছু কম নয়। এবার তবে আমাদের বেরিয়ে পড়তে হবে। ফিরতে ফিরতে সন্ধ্যা অন্ধকার নেমে যাবে, আর রাতের বেলা বাইরে থাকা একেবারে সুরক্ষিত নয়। তুমি এখানে বসে একটু অপেক্ষা করো গদাধর। আমি মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যেই গৃহের ভিতর থেকে আমার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ঝোলায় ভরে নিয়ে আসছি। তারপর আমরা দুজনে মিলে বরং একসাথে রওনা দেব তোমাদের গ্রাম বাসুদেবপুরের উদ্দেশ্যে। আমার মন বলছে তোমাদের গ্রামে কোনো ভয়ানক অঘটন ঘটছে। মাত্র স্বল্প কিছুটা সময়ের ব্যবধানের মধ্যেই আমি আমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও তন্ত্রক্রিয়ার জন্য কিছু অত্যন্ত প্রয়োজনীয় উপাদান ঝোলায় ভরে বাড়ির সকলকে সমস্ত কথা জানিয়ে বেরিয়ে এলাম গদাধরের সাথে গৃহের বাইরে। আমাদের গ্রাম থেকে বাসুদেবপুরের দূরত্ব নেহাত কিছু কম নয়। গরুর গাড়ি করে ঘন্টা দেড়েক আসার পর একটি ছোট নদী নৌকায় চড়ে পার হতে হয়। তারপরে আরো বেশ কিছুটা সময় পায়ে হাঁটার পরে অবশেষে আমরা পৌঁছলাম গদাধরের গ্রাম বাসুদেবপুরে। সেই গাঁয়ের বুকে পা রাখার সাথে সাথেই একটা অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি যেন তড়িৎ বেগে ছড়িয়ে পড়লো আমার হৃদয়ের মধ্যিখানে। সেই অনুভূতি ভাষায় বলে ব্যক্ত করা যাবে না। তোমাদের তো আগেই বলেছি সেই সময়টা ছিল শীতের দিকে, তাই একটু তাড়াতাড়ি যেন সন্ধ্যার অন্ধকার ঝুপ করে নেমে এলো চারপাশ জুড়ে। গোধূলির লালচে গোলাপি আলোর আভা কখন যেন মিলিয়ে গিয়ে এক সময় জমাট বাঁধা চাপ চাপ অন্ধকার বুঝি নেমে এলো চড়াচড়ে। গদাধর আমার কানের কাছে মুখ নিয়ে সে ফিস ফিস করে বলল,
দেখেছেন ঠাকুরমশাই? দেখুন দেখুন ভালো করে, সন্ধে নামার সাথে সাথেই আমাদের গ্রামের পথঘাট সব কেমন যেন ফাঁকা হয়ে গেছে। কোথাও কোনোখানে একটিমাত্র মানুষজন চোখে পড়ছে কি? পড়ছে না। অথচ আগে এই রাস্তায় কত জমজমাট হয়ে থাকতো সন্ধ্যাকালে, কিন্তু এখন মানুষের মধ্যে ভয়ের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে অন্ধকার নামার পর বাইরে থাকার সাহস আর কেউ পায় না, কেউই না। গদাধরের কথায় আমি এবার সত্যি বেশ ভালোভাবে খুঁটিয়ে চারপাশটা একবার চোখ বুলিয়ে নিলুম, আর তাতেই বুঝলুম গদাধর এতটুকু ভুল কিছু বলছে না। সত্যি এত বড় একটি গ্রামের মধ্যে আমরা প্রবেশ করেছি, অথচ এখনো অব্দি একটি মানুষের দেখা অব্দি পেলাম না। রাস্তাঘাট একবারে ফাঁকা, জনমানবহীন। এমন সন্ধ্যার সময় মনে হচ্ছে মধ্যরাতে নীরবতা যেন নেমে এসছে গোটা গাঁয়ের বুকে। মানুষজন তো বহু দূরের কথা, পথঘাটে একটা কুকুর বিড়াল পর্যন্ত শুয়ে নেই। এক দামাল শীতল বাতাস খেলে যাচ্ছে গ্রামের মধ্যে। সকলে যে যার ঘরের দরজা জানলা ভালো করে ভিতর থেকে বন্ধ করে বসে রয়েছে, তাদের সন্তানদের বুকের মধ্যে জড়িয়ে ধরে। গদাধর আমার পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো তার বাড়ির উদ্দেশ্যে। আমিও তাকে অনুসরণ করে হাঁটতে লাগলাম, আর বেশ কিছুটা সময় হাঁটার পর গদাধর এসে থমকে দাঁড়ালো এক বিরাট বড় অট্টালিকার সম্মুখে। অট্টালিকার সামনে থাকা বিশাল ফটকের লোহার দ্বারে সামান্য ঠেলা দিয়ে সে ভিতরে ঢুকে গেল। তার দেখা দেখি আমিও ঢুকে এলাম ভিতরে। মনে মনে বুঝলাম এইটাই তবে গদাধরের বাড়ি। ঘাড় উঁচু করে একবার এই বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখে নিলাম কয়েক সেকেন্ডের জন্য। ঘর দুয়ারের অবস্থা দেখেই বোঝা গেল যে তারা বেশ ধনবান প্রকৃতির মানুষ। গদাধর বাড়ির ভিতরে প্রবেশ করে তার মা যমুনা দেবীর উদ্দেশ্যে হাঁক ছেড়ে বলল, মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি একটিবার বাইরে বেরিয়ে এসে দেখো আজ আমি আমার সঙ্গে কাকে নিয়ে এসেছি। আমি দেখলাম গদাধরের এই কথা শুনে এবার বাড়ির অন্দরমহল থেকে বেরিয়ে এলেন এক মধ্যবয়সী নারী। তার এক মাথা ঘোমটা, তাই মুখটা ভালোভাবে দেখতে পেলাম না অমন অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে। পরনে তার লাল পাড় সাদা শাড়ি। গদাধর তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তোমাকে যে সাধকের কথা বলেছিলাম, ইনিই হলেন সেই বিখ্যাত তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিক। এনার নামে মানুষের মুখে অনেক প্রশংসা শুনেছি, আজ আমি নিজেও তার প্রমাণ পেলাম। মানুষ যা বলে তার একটুকু মিথ্যে নয়। ঠাকুরমশাই মানুষ নন, সাক্ষাৎ দেবতার অংশ। আমার কথা শুনে তিনি নিজের জীবনের ঝুঁকি আছে এই কথা জেনেও তিনি বাসুদেবপুরে এসেছেন কেবলমাত্র আমাদের সাহায্য করবেন বলে। ছেলের মুখ থেকে এই সমস্ত কথা শোনার পর গদাধরের মা যমুনা দেবী এবার এগিয়ে এলেন আমায় প্রণাম করার জন্য। আমি তড়িঘড়ি তাকে সে কার্য হতে বাধা দিয়ে বললাম, ছিছিমা, আমাকে প্রণাম করার কোনো প্রয়োজন নেই। আমি এমনিতেই প্রাণ ভরে তোমাদের আশীর্বাদ করছি এবং পরমেশ্বরের কাছে প্রার্থনা করছি তোমাদের গ্রামের উপর থেকে সকল বিপদের কালো ছায়া যেন চিরতরে বিলীন হয়ে যায়। আপনি আসুন ঠাকুর মশাই, দয়া করে বাড়ির ভিতরে ঢুকে আসুন। গদাধর, তুমি ঠাকুর মশাইকে নিয়ে স্নান ঘরে যাও, সেখানে জল রাখা রয়েছে, ঠাকুর মশাইয়ের পা ধুয়ে দাও। আমি শুকনো গামছা নিয়ে আসছি। ঠাকুর মশাই, হাতে মুখে একটু জল দিয়ে হাত পা ধুয়ে আপনারা বৈঠকখানায় গিয়ে বসুন। আমি আপনাদের জন্য বরং একটু জলযোগের ব্যবস্থা করছি। যমুনা দেবীর এই কথা শুনে তার ছেলে গদাধর এবার বলল, তুমি ঠিকই বলেছ মা, আমরা বরং স্নান ঘরে গিয়ে চোখে মুখে ঠান্ডা জলের ছিটে দিয়ে ভালোভাবে হাত পা ধুয়ে বৈঠকখানে গিয়ে বসছি। তুমি আমাদের জন্য কিছু খাবার প্রস্তুত করে নিয়ে আসো তো। ঠাকুরমশাইয়ের খুব খিদে পেয়েছে। এতখানি পথ অতিক্রম করে এসেছেন তিনি, হয়তো বেশ ক্ষুধার্ত হয়ে পড়েছেন। আরে না না গদাধর, আমাকে নিয়ে অযথা এতটা ব্যস্ত হয়ে পড়ার মতো কিচ্ছু নেই। তোমরা দয়া করে আমায় নিয়ে এত ব্যস্ত হইও না। তাই বললে কি আর চলে ঠাকুরমশাই? আপনি ব্রাহ্মণ মানুষ, আর তার উপর আমাদের অতিথি। কথায় বলে অতিথি নাকি নারায়ণ সম। আমরাও সেই রীতি বিশ্বাস করি,
আমাদের বাড়িতে আগত সকল অতিথিকেই আমরা নারায়ণ জ্ঞানের সেবা করে থাকি। আপনি দয়া করে আমাদের বাধা দেবেন না। আপনাকে সেবা করার যে সুযোগ আমরা পেয়েছি তা কিছুতেই হাতছাড়া করতে চাই না মোটে। আপনি আসুন আমার সাথে, আমি আপনাকে স্নানঘরটা নিয়ে যাচ্ছি। গদাধরের এই কথার ওপর আমি আর কিছুই বলতে পারলাম না। অগত্যা স্নান ঘরে গিয়ে ভালোভাবে হাত পা ধুয়ে শুকনো গামছায় ভিজে হাত মুখ মুছে আমি আর সে বৈঠকখানা এসে মুখোমুখি রাখা দুটো বেতের আরাম কেদারায় বসলাম। গদাধরদের বাড়ির একজন দাসী আমাদের জন্য 2 পেয়ালা চা নামিয়ে রেখে গেল। বেশ তৃপ্তি সহকারে চা খেতে লাগলাম আমরা। নিজেদের মধ্যে কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে থাকলাম। যমুনা দেবী আমাদের জন্য এনে রাখলেন কিছু গরম গরম খাবার। বুঝলে হে গদাধর, আজ রাতে আমি একটিবার তোমাদের গ্রাম বাসুদেবপুরে ভ্রমণের উদ্দেশ্যে বের হব। তবে আমি সম্পূর্ণ একলা যাব, আমার সাথে কিন্তু আর কেউ যাবে না, এমনকি তুমিও না। তোমাদের গ্রামে আসলে ঠিক কি ঘটছে, রাতের অন্ধকারে কোন দুজন নারী ঘুরে বেড়াচ্ছে, তা আমাকে নিজের চোখে দেখতেই হবে। আমার এই কথা শুনে ভীষণ রকমের ঘাবড়ে গেল গদাধর। খাবার খেতে খেতে সে খানিকটা ভীষণ খেলো আমার কথা শুনে। আমি তার দিকে জলপূর্ণ গ্লাসটি বাড়িয়ে দিলাম। সে কিছুটা জল খেয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এসব আপনি কি বলছেন ঠাকুরমশাই? আমি তো আপনাকে সব খুলে বলেছি, আপনার থেকে বিন্দুমাত্র কোনো কিছু গোপন করিনি। আপনি তো জানেন যে আমাদের গ্রামে রাতের বেলা বের হওয়া মানে নিজেই নিজের বিপদের আহ্বান জানানো। এই সমস্ত ঘটনার কথা শুনেও, সবকিছু জেনেও আপনি বের হবেন রাতের অন্ধকারে? কি বলছেন আপনি? হ্যাঁ, সবকিছু জেনেও আমি একলাই বের হব গদাধর, কারণ আমাকে একাই বের হতে হবে। আর রাতের বেলা বের না হলে আমি জানতে পারবো না যে সেই দুজন নারী আসলে কারা। তাহলে তোমাদের এই সমস্যা থেকে উদ্ধার করবো কিভাবে? তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না গদাধর, আমার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, তারাই আমায় রক্ষা করবে। এর আগেও আমি অনেক ভয়ানক বিপদের মুখোমুখি হয়েছি, আমাকে সুরক্ষার জন্য ভালোভাবে গাত্রবন্ধন করে আমি নেব, তাই তোমার চিন্তার কোনো কারণই নেই। আমার কথায় এবার সে বেশ কিছুটা ভরসা পেল। রাতের বেলায় আহার করে আমি বেরিয়ে এলাম বাড়ির বাইরে। তাদের বাড়ির মূল ফটকের বাইরে এসে দাঁড়াতেই আমি সর্বপ্রথম নিজের গাত্রবন্ধন করে নিলাম অত্যন্ত মনোযোগ সহকারে। তারপর সামনের দিকে রাস্তা ধরে পা বাড়ালাম। আমার মাথার উপরে আকাশে একটা নিশাচর পাখি কর্কশ স্বরে চিৎকার করতে করতে কয়েকবার পাক খেয়ে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। রাস্তার দুধারে থাকা অসংখ্য অগণিত গাছপালা লতাগুল্ম ঝোপ থেকে বেরিয়ে এলো ঝিঝি পোকার ডাক। অন্ধকারের মধ্যে কেবল আলোর উৎস হিসেবে জ্বলছে 2-1টি জোনাক পোকা। তাদের স্বল্প মৃদু সোনালি আলোর আভা ছড়িয়ে পড়ছে সামান্য কিছু জায়গা জুড়ে। আকাশে বাতাসের মধ্যে হিমেল হাওয়া স্রোত এমন ভাবে বইছে যেন বহু দূরে দাঁড়িয়ে কোনো এক রাখাল বালক বাঁশি বাজাচ্ছে একভাবে এক মনে। আমি মনে মনে কাল ভৈরবের কাছে প্রার্থনা জানালাম সেই 2 নারীর দেখা যেন আমি আজ পাই। আমি তাদের সচক্ষে না দেখলে কিছুই বুঝতে পারছি না যে তারা আসলে কারা। উদ্দেশ্যহীনভাবে আমি এদিক ওদিক নানান জায়গায় ভবঘুরের মতো ঘুরতে লাগলাম। তখন প্রায় মধ্যরাত বলা চলে। এক নাগাড়ে একটানা অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করার ফলে ততক্ষণে আমি বেশ ক্লান্ত হয়ে পড়েছি। অত্যন্ত তৃষ্ণায় আমার গলা যেন শুকিয়ে একবারে কাঠ হয়ে গিয়েছে। সামনে একটি পুকুর দেখতে পেয়ে আমি তার দিকে এগিয়ে গেলাম জল খাওয়ার উদ্দেশ্যে। মধ্য আকাশে বিরাজমান কাস্তের ফলার মতো এক ফালি চাঁদের প্রতিচ্ছবি পড়ছে টলটলে জলের বুকে। সামান্য কিছুটা জ্যোৎস্না পুকুরের জলে মিশে চকচক করছে তরল সোনার মতো। 2 চোখ থেকে যাবতীয় ক্লান্তি ও তন্দ্রাভাব মুছে ফেলার জন্য সামান্য একটু জলের ছিটে দিয়ে 2 হাত ভরে জল খেলাম। তারপর আমি আবার হাঁটতে হাঁটতে এসে বসলাম বাসুদেবপুরের রাস মন্দিরের সামনে।
তখনই আমার নাকে এলো এক অদ্ভুত অজানা গন্ধ। ওইরূপ গন্ধ আমি তার পূর্বে আর কখনো কোনোদিন পাইনি। সেই গন্ধ ইহ জগতের না পরজগতের, লৌকিক না অতিলৌকিক, সেই গন্ধ আমার নাসারন্ধ্র হয়ে শরীরের অভ্যন্তরে প্রবেশ করতেই আমার হৃদয় সহ সারা শরীর জুড়ে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল অতি দ্রুততার সাথে। আমি বুঝলাম এবার কিছু একটা প্রত্যক্ষ করব আমি। সে কারণে মন্দিরের অভ্যন্তরে একটি থামের পিছনে এসে আত্মগোপন করলাম। আমার কানে এলো কারুর পায়ের শব্দ। কেউ বা কারা যেন এই রাতের বেলা দৌড়ে আসছে এদিক পানে। আমি অধীর আগ্রহের সঙ্গে তা দেখার জন্য লুকিয়ে লুকিয়ে চেয়ে থাকলাম সেই পথের দিকে। একটানা এত দূর অবধি গল্প বলার পর এবার ঠাকুরমশাই স্বল্প কিছুটা সময়ের জন্য একটু থামলেন। তার মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি ভাব ছড়িয়ে পড়েছে। তার দুই চোখ বড়ই চঞ্চল হয়ে উঠেছে। তিনি এবার আমাদের দিকে তাকিয়ে বিকৃত মুখে বড্ড অস্বস্তির সাথে বললেন, তোমরা এখানেই একটু বসে অপেক্ষা করো হে, আমি ভিতর বাড়ি থেকে গড়গড়াখানা সেজে আনি। তামাক ছাড়া ঠিক গল্পের আসর জমজমাট হয়ে উঠছে না। তোমরা এখানেই বসো, আমি বরং চারিমাকে বলছি তোমাদের জন্য একটু চা করে আনতে। এই কথা বলে ঠাকুরমশাই এবার প্রবেশ করলেন কক্ষের ভেতর। আমি আর কিশোরী অপেক্ষা করতে লাগলাম একে অপরের মুখের পানে চেয়ে। কিছুটা সময়ের পর চারি এসে আমাদের জন্য দুপিয়ালা চা দিয়ে গেল। আমরা চা খেতে শুরু করলাম। শীতের দিনে গরম গরম চা সে এক আলাদা উষ্ণদায়ক ভালো লাগা। চা খাওয়া সমাপ্ত হলে মেঝেতে পেয়ালা নামিয়ে রেখে কিশোরী আমার দিকে তাকিয়ে বেশ বিরক্তির সাথে বলল, এমন টান টান উত্তেজনার মুহূর্তে ঠাকুর মশাইয়ের গল্প বলা থামিয়ে এইভাবে চলে যাওয়া আমার মোটেই পছন্দ না। কিশোরীর কথায় আমি আর কিছুই বললাম না, কারণ কথায় কথা বাড়ে। আমি চুপচাপ বসে রইলাম আর অপেক্ষা করতে লাগলাম ঠাকুরমশাইয়ের ফিরে আসার জন্য। অনেকটা সময় অপেক্ষা করার পর ঠাকুরমশাই এবার জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে এসে উপস্থিত হলেন। আমাদের সম্মুখে তক্তপোষের উপর ফাঁকা জায়গায় বসে গড়গড়ার নলে একটা বেশ লম্বা টান দিলেন। তারপর নাক ও মুখের মাধ্যমে গলগল করে সাদা ধোয়া শূন্যের মাঝে ছেড়ে একটিবার তাকালেন আমাদের উভয়ের পানে। তা যা বলছিলাম, আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম সামনের পথের পানে। আর অল্প কিছুটা সময় পরেই আমি দেখতে পেলাম গদাধরের মুখ থেকে শোনা সেই দুই নারী মূর্তিকে একবারে সামনাসামনি। ও সত্যি কি ভয়ানক তাদের দেখতে, কি বিভৎস তাদের রূপ। নগ্ন দুই নারী মূর্তি, হাতে বিশাল বিশাল ধারালো খড়গ দিয়ে নাচতে নাচতে চলে গেল অন্যত্র। কালো মেঘাচ্ছন্ন অন্ধকার গগন পটে হঠাৎ করে খেলে গেল সকলকে বিদ্যুতের শিখা। আমার বুকের হৃদস্পন্দনের মাত্রা ততক্ষণে বেশ কয়েক গুণ বেড়ে গেছে, কারণ চোখের সামনেই বর্তভূমিতে বাসুদেবপুর গ্রামে রাতের বেলায় এই ক্ষণিক মুহূর্তেও আগে এই নারী মূর্তিগুলোকে আমি দেখলাম, তারা যে আসলে ঠিক কারা আমি বেশ বুঝতে পেরেছি। আর তাতেই আমার শরীরের সবটুকু রক্ত যেন তুষার গলা বরফের ঠান্ডা জলে পরিণত হয়েছে। আমার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল একটা শীতল ছোড়া রক্তের স্রোত। এবার আমি ধীরে ধীরে মন্তর গতিতে ফিরে এলাম গদাধরদের গৃহে। সকালে ঘুম থেকে ওঠার পর গদাধর আমার কাছে এসে টান টান উত্তেজনা পূর্ণ গলায় এসে জিজ্ঞেস করলো গতকাল রাতে ঠিক কি কি প্রত্যক্ষ করেছি আমি সে ব্যাপারে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি কি কাল রাতে ওই দুজন নারী মূর্তির দর্শন পেয়েছেন? আমি বেশ চিন্তিত সুরে তার পানে তাকিয়ে বললাম, পেয়েছি গদাধর, পেয়েছি। গতকাল গভীর রাতে আমি তাদের দর্শন পেয়েছি। আর শুধুমাত্র যে তাদের দেখেছি সেটাই নয়,
আমি বুঝতেও পেরেছি যে ওই দুজন নারী মূর্তি আসলে ঠিক কারা। এই সমস্ত কথা ভেবেই তো ভয়ে আমার হাত পা সব যেন একবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। সে কি ঠাকুর মশাই, আপনি হলে জানতে পেরেছেন ওরা আসলে কারা? বলুন বলুন, ওরা কারা ঠাকুর মশাই, আমিও জানতে চাই। জানতে তো পেরেছি, তোমাকে এখনই তা বলবো না, সবটা শেষকালে জানতে পারবে। তবে এটুকু বলতে পারি যে তারা ভীষণ ক্ষমতার অধিকারী। তাদের এই গ্রাম থেকে বিতাড়িত করার মতো শক্তি কিংবা সাহস বা সাধ্য কোনোটাই আমার নেই। তাই আমাকে একজনের সাহায্য নিতে হবে তাদের এই গ্রাম থেকে বিতাড়িত করার জন্য। দেখো গদাধর, ওই দুজন নারী কিন্তু নিজে থেকে এমনি এমনি তোমাদের গ্রামে এসে উপস্থিত হয়নি। তাদের আহ্বান জানিয়ে এনেছে কোনো এক দুষ্ট কাপালিক সাধারণ মানুষের অনিষ্ট সাধনের জন্য। এবার আমি আহ্বান জানাবো এক মহাশক্তিকে, এই জগতের রক্ষাকারিণী যিনি, তিনি এসেই রক্ষা করবেন সকল নিরীহ মানুষদের। আমাদের হাতে একদম বেশি সময় নেই, একটি মহাযজ্ঞ এবং পূজা পাঠ করতে হবে আমায়। আমি তোমায় একখানি ফর্দ করে দিচ্ছি, সেই ফর্দ অনুযায়ী বাজার থেকে বেশ সকল কিছু আমাকে এনে দাও। আজ দ্বিপ্রহর থেকে আমি সেই যজ্ঞে বসবো। আমি এবার একটি সাদা কাগজে লিখে দিলাম যাবতীয় যা কিছু প্রয়োজন সেই সমস্ত জিনিস, আর কোনো প্রশ্ন না করে ফর্দখানা নিয়ে গদাধর চলে গেল বাজারের দিকে। আমিও বেরিয়ে এলাম বাইরে, কারণ যে সমস্ত জিনিস সে অর্থের বিনিময়ে ক্রয় করতে পারবে না সেগুলো যে আমাকেই জোগাড় করতে হবে, তাই আমি সেই কাজে মন দিলাম। ঠাকুরমশাই, ওই দুজন নারী, তবে তারা কারা ছিল? ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে খানিক মৃদু হেসে উত্তরে বললেন, না না কিশোরী, সেই প্রশ্নের উত্তর আমি এক্ষুনি তোমাদের দেব না, কারণ তাহলে যে গল্প শোনার আসল মজাটাই নষ্ট হয়ে যাবে। সবকিছু জানতে পেরে গেলে তাই তোমরা প্রশ্নের উত্তর পেয়ে যাবে গল্পের একবারে শেষ পর্যায়ে। আর একটুখানি অপেক্ষা করো, আমরা একবারে গল্পের শেষ অংশে এসে পৌঁছেছি। আর কিছুটা সময়ের মধ্যেই তোমাদের সকল প্রশ্নের উত্তর তোমরা নিজে থেকেই পেয়ে যাবে। এই কথা বলে ঠাকুরমশাই এবার গল্পের পরবর্তী অংশে প্রবেশ করলেন। আমার লেখা ফর্দ অনুযায়ী সমস্ত জিনিস এনে দিল গদাধর। আমি তাদের গ্রামের শ্মশানে যজ্ঞের যাবতীয় আয়োজন নিজের হাতে গুছিয়ে নিয়ে আমার পরমেশ্বর কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীকে স্মরণ করে যজ্ঞে বসলাম। সারাদিন কেটে সন্ধ্যার গাঢ় আধার কখন যেন ঘনিয়ে এলো তা আমি বুঝতেই পারলাম না। রাত্রি গভীর হলে আমাদের যজ্ঞে সন্তুষ্ট হলেন তিনি। শ্মশানের শেষ প্রান্তের বনভূমিতে থাকা একাধিক শৃগালের দল একসাথে হুঙ্কার ছাড়ল, যেন শ্মশান ভূমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো মানব কঙ্কালের টুকরো বিশেষ জীবন্ত হয়ে খটাখট শব্দে নড়ে উঠল। যজ্ঞের লেলিহান অগ্নিশিখার মধ্যে হতে যে অফুরন্ত সাদা ধোঁয়া নির্গত হচ্ছিল, ঠিক সেখানে আবির্ভূতা হলেন দেবী কালিকা। দশমহাবিদ্যা 10টি রূপের মধ্যে অন্যতম প্রথম রূপটি হলো মাতা কালিকা বা কালী। ইনি মূলত শাক্তদের প্রধান উপাস্যা দেবী। শক্তির আধার এবং অশুভ শক্তি বিনাশকারিণী রূপে মর্তলোকে পূজিতা হন তিনি। দেবী চতুর্ভুজা, মুক্তকেশী, নগ্নিকা ও ঘোর কৃষ্ণবর্ণা। দেবীর মুন্ডমালিনী ও তার এক হস্তে থাকে খড়গ, অপর হস্তে থাকে ওষুধের ছিন্ন মুন্ড। দেবীর গলায় রয়েছে পঞ্চমুখী জবা ও নরমুন্ডমালা। দেবীর ত্রিনয়ন রক্তের ন্যায় লাল ও কোমরে সামান্য ব্যাঘ্র চামড়া জড়ানো থাকে। দেবী করাল বদনা, লোল জিহ্বা ধারণী। তিনি মূলত শ্মশানচারিণী। তার সঙ্গে আছে শ্রীগাল। নরনারী এনাকে পুজো করেন শক্তির উৎস রূপে। শুম্ভ নিশুম্ভের হাত থেকে পরিত্রাণ পেতে দেবতারা দেবী দুর্গা শরণাপন্ন হলেন। দেবগণের প্রার্থনায় মাতা দুর্গার ভ্রকুটি থেকে বহির্ভূত হন দেবী মহাকালী।
অসুর নিধন করে তিনিও ত্রিভি বোনকে রক্ষা করেন বারংবার। দেবীকে দেখে আমার দুই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা অশ্রুবিন্দু। আমি দুই হাত জড়ো করলাম। উন্মাদ পাগলী নিন্দায় মহাকালী এবার ছুটে গেলেন বাসুদেবপুরের গ্রামের অন্ধকার পথ ধরে। আমিও তার পিছু পিছু ছুটে গেলাম। দেবী এবার ছুটতে ছুটতে এসে থামলেন বাসুদেবপুরের গ্রামের মধ্যখানে অবস্থিত একটি বটবৃক্ষের গোড়ায়। তবে তিনি বর্তমানে অত্যন্ত ক্রোধিতা হয়ে পড়েছেন। ততক্ষণে তার হাতের ধারালো খাড়া যেন চকচক করে উঠছে ক্ষণে ক্ষণে। ইতিমধ্যে জঙ্গলের ঝোপ ঠেলে বেরিয়ে এলো সেই দুই ভীষণ দর্শনা নারী মূর্তি। তারা দু চোখের সামনে মহাকালীকে দেখে যেন ভয় গুটিয়ে গেল। দেবী এবার সেই দুই নারী মূর্তির দিকে তাকিয়ে গর্জে উঠে বললেন, তোদের এত বড় দুঃসাহস যে সামান্য এক কাপালিকের তন্ত্রক্রিয়া ও যজ্ঞে সন্তুষ্ট হয়ে তোরা এই গ্রামের অনিষ্ট সাধন করতে এসেছিস। শেষবারের মতন আমি তোদের সাবধান করে দিলাম, তোরা নিজের ভালো চাস যদি, তাহলে এক্ষুনি আমার কাছে ফিরে আয়। দেবীর এই কথা শুনে সেই নারী মূর্তি এবার মাত্রাতিরিক্ত ভয় যেন ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। তারপর তারা দুজন দুটি ক্ষুদ্র আলোর বিন্দুতে পরিণত হয়ে ধাবিত হলো দেবীর দিকে। সেই দুইজন নারী মূর্তি তথা দুটি আলোক বিন্দু দেবীর দুই কর্ণে প্রবেশ করতেই দেবী আকাশ কাঁপানো এক অট্ট হাসি হেসে উঠলেন। এরপর তিনি ছুটে গেলেন বাসুদেবপুরের গ্রামের একবারে শেষ সীমান্তের দিকে। আমার চোখের সামনে অন্ধকারের মধ্যে কোথায় যেন অদৃশ্য হলেন তিনি। আমি যখন হাঁটতে হাঁটতে গ্রামের শেষ মাথায় এসে পৌঁছলাম, তখন সেখানে চলছে চরম মুহূর্ত। কাপালি কালিকা চরণ বিধ্বস্ত অবস্থায় দেবীর পদতলে লুটিয়ে এর প্রাণ ভিক্ষা চাইছে করজোড়ে। আমায় ক্ষমা করে দাও মা। আমি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তাদের এই মর্তভূমিতে ডেকে এনে হত্যা করেছি একের পর এক নিরীহ মানুষকে। এই কারণে আমি ক্ষমা চাইছি তোমার কাছে। আর কোনোদিন এই ভুল আমার হবে না মা, আর কোনোদিন এ ভুল হবে না। ওরে দুষ্ট কাপালিক, তুই যা করেছিস তা ক্ষমারও অযোগ্য। তাই তোকে তোর নিজের কৃতকর্মের শাস্তি ভোগ করতেই হবে। একাধিক নিরীহ মানুষের প্রাণ হরণ করেছিস তুই। এই নে তবে। এই কথা বলে মহাকালী এবার দৌড়ে গিয়ে সেই কাপালি কালিকা চরণের মুন্ড ধর থেকে আলাদা করে দিলেন। তারপর তিনি আমার দিকে তাকিয়ে স্নেহের হাসি হেসে বেরিয়ে গেলেন সেই আবছায়া অন্ধকারে। আমি দুই হাত জোর করে মায়ের উদ্দেশ্যে নত জানু হয়ে প্রণাম জানালাম। তারপর পুনরায় ফিরে এলাম গদাধরদের গৃহে। এভাবেই সেবার মহাকালী সহায়তায় আমি রক্ষা করেছিলাম বাসুদেবপুরের গ্রামের প্রিয় মানুষজনকে। সবই তো বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু এখনো অবধি বুঝতে পারলাম না সেই দুজন নারী মূর্তি আসলে কারা ছিল যারা মা কালীকে দেখা মাত্রই অত ভীত হয়ে পড়ল। তারা ছিল দেবী কালিকা সহস্র সহচরীর মধ্যে অন্যতম দুই ডাকিনী আর যোগিনী। কাপালি কালিকাচরণ যজ্ঞের মাধ্যমে তাদের আহ্বান জানিয়ে ডেকে এনেছিল এই মর্তভূমিতে। এরপর বাসুদেবপুর গ্রামে বেশ কয়েকটা দিন কাটিয়ে তবেই আমি ফিরে এসেছিলাম। কিন্তু আর কোনো মানুষ ওরকম নির্মম ভাবে মারা যায়নি কোনোদিন, কিংবা তাদের গ্রামে আর সেই দুজন নারী ঠিক অর্থাৎ ডাকিনী যোগিনীকে দেখা যায়নি কোনোদিন আর কোনোদিনের জন্য। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বাসুদেবপুর গ্রামের কাহিনী শুনে আমরা বেরিয়ে এলাম তার বাড়ি থেকে। তারপর আমাদের গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা লাগালাম আমরা দুই বন্ধু মিলে। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও গদাধরের বিপদ। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল।
আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আজকের গল্পটি বহু দিনের পরিশ্রমের ফসল। আশা করি আপনাদের সঠিক মনোরঞ্জনের মাধ্যমে আমরা খুশি করতে পেরেছি। ভালো থাকুন আর শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।